আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে আলোচনা করছি। আজকের এই পর্বে থাকছে অনুশীলনী 2.1 এর সমস্যা 1 থেকে 7 এর সমাধান। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। অনুশীলনীর প্রথম যে প্রশ্নটা 1 নম্বর, সেখানে বলা হয়েছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা জানি সেট প্রকাশ করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখানে 1 নম্বর প্রশ্নে প্রশ্নগুলো যেভাবে দেয়া আছে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে শর্তের মাধ্যমে সেটের উপাদানগুলো দেয়া থাকে, এখানে সরাসরি উপাদানগুলো দেয়া থাকে না, কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে হলো তালিকা পদ্ধতিতে। তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো সরাসরি উল্লেখ করতে হয়। তো এখানে যে প্রথম প্রশ্ন বলা হয়েছে যে x belongs to n such as x square greater than 9 এবং x cube less than 130। x belongs to n, n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। x দিয়ে এখানে সেটের উপাদানগুলোকে বোঝানো হয়েছে, সেই উপাদানগুলো হবে ন্যাচারাল নাম্বার, আর যার বর্গ হচ্ছে 9 থেকে বড় এবং যার ঘন করলে 130 থেকে ছোট হবে। তো ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6, এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো এরকম ডট ডট দিয়ে দেখিয়েছি এখানে। এখন এর মধ্যে থেকে শুরু থেকে 1 2 3 এই সংখ্যাগুলো নিয়ে আমরা একটু হিসাব করে দেখব যে কোন সংখ্যাগুলো এখানকার গ্রহণযোগ্য মান। x এর মান যদি 1 হয় তো সেই ক্ষেত্রে x স্কয়ার 1 এর স্কয়ার করলে 1ই হয়, তো সেটা 9 থেকে বড় হয় না। তো তার মানে প্রথম শর্তটা এখানে মিলল না, অর্থাৎ এটা গ্রহণযোগ্য না। x এর মান যদি 2 হয় সেই ক্ষেত্রে x স্কয়ার হয় 4, এটাও 9 থেকে বড় হচ্ছে না, তাহলে এটাও গ্রহণযোগ্য হয় না। x এর মান 3 হলেও সেটাও আমাদের গ্রহণযোগ্য মান হয় না, কারণ এটা 9 এর সমান হয় কিন্তু আমাদের 9 এর থেকে বড় লাগবে। এখানে যে শর্ত দেয়া আছে x স্কয়ার গ্রেটার দেন 9, x এর বর্গ বা উপাদানটার বর্গ হচ্ছে 9 থেকে বড় হতে হবে, কিন্তু এটাও 9 থেকে বড় হচ্ছে না, তাহলে এটাও গ্রহণযোগ্য হলো না। x এর মান 4 হলে আমরা প্রথম গ্রহণযোগ্য মানটা পাবো, x স্কয়ার ইজ ইকুয়াল টু 16 হয়, যেটা 9 থেকে বড়। যেহেতু প্রথম শর্তটা এখানে মিলে গেছে, এবার আমাদের দ্বিতীয় শর্তটাও চেক করতে হবে। x কিউব অর্থাৎ 4 এর কিউব করলে 64 হয়, যেটা 130 থেকে ছোট। তো তাহলে এখানে দ্বিতীয় শর্তটাও মিলে গেছে, অর্থাৎ এই x এর মান যে 4 সেটা একটা গ্রহণযোগ্য মান। এভাবে করে x এর মান 5 বসিয়ে দেখি, x স্কয়ার ইজ ইকুয়াল টু 25 হয়, 9 থেকে বড়। আবার দ্বিতীয় শর্ত x কিউব 125, সেটা 130 থেকে ছোট হয়, তাহলে এই যে 5 এটাও গ্রহণযোগ্য মান। কিন্তু x এর মান যদি 6 হয় তো সেই ক্ষেত্রে প্রথম শর্তটা মিলে, কিন্তু দ্বিতীয় শর্তের বেলাতে দেখা যায় x কিউব করলে 216 হয়, তো সেটা 130 থেকে বড় হয়ে যায়, 130 থেকে ছোট আর হচ্ছে না। এখন x এর মান আরো যত বড় হতে থাকবে সেটা 130 থেকে বড় হতেই থাকবে, অর্থাৎ গ্রহণযোগ্য আর কোনো মান পাওয়া যাবে না। তো তাহলে এখানকার এই যে x এর মান যে 4 আর হচ্ছে 5, এই দুটাই কেবল গ্রহণযোগ্য মান, অর্থাৎ নির্ণেয় সেট উপাদানগুলো হচ্ছে 4 আর 5। একের গ নম্বর প্রশ্নটা এখানে আমি আগে দেখিয়েছি, এটা ছোট অঙ্ক, এই ছোট জায়গার মধ্যে করেছি এটা। এখানে প্রশ্ন হচ্ছে যে x বিলংস টু n such as x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তো ন্যাচারাল নাম্বার 36 এর গুণনীয়ক হচ্ছে যে 36কে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। তো এরকম 36 এর গুণনীয়কগুলো আমরা লিখে নিয়েছি, 1 2 3 4 6 9 12 18 আর হচ্ছে 36। এর প্রত্যেকটা সংখ্যা দিয়েই 36কে নিঃশেষে ভাগ করা যায়। তো এগুলোই হচ্ছে 36 এর গুণনীয়ক বা উৎপাদক। আর একই সাথে এটা আবার 6 এর গুণিতকও হওয়া লাগবে। 6 এর গুণিতক মানে 6 দিয়ে যে বিভাজ্য সংখ্যা যেগুলো আছে, তো সেটা 6 এর নামতা পড়লে আমরা পেয়ে যাই 6 12 18 24 30 36, এরপরে 42 48, এরকম চলতেই থাকবে, গুণিতকের কোনো শেষ নাই, অসংখ্য গুণিতক বের করা সম্ভব। তো আমরা এখানে 36 পর্যন্ত লিখেছি, যেহেতু 36 এর গুণনীয়ক সর্বোচ্চ 36 আছে, তো এখানে সর্বোচ্চ সংখ্যাটা 36 লিখে এরপর ডট ডট দিয়ে দিলাম। এখন এই দুইটা যে সংখ্যা তালিকা, তার মধ্যে যেগুলো কমন উপাদান আছে সেগুলোই হচ্ছে একই সাথে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তো সেই সংখ্যাগুলো আমরা এখানে বাছাই করলাম, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এর মধ্যে এই যে 6 দুই জায়গাতেই আছে, তারপরে হচ্ছে 12 18 আর হলো এই 36। তো তাহলে এই চারটা উপাদান হচ্ছে একই সাথে 6 এর গুণিতক এবং 36 এর গুণনীয়ক। তো তাহলে নির্ণেয় সেট আমাদের এই উপাদানগুলো বিশিষ্ট যেই সেট, সেটাই হচ্ছে নির্ণেয় সেট।
নম্বর প্রশ্নটাতে আছে যে x belongs to z such as x square greater than 5 এবং x cube less than or equal to 36. x belongs to z. z মানে হচ্ছে ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, শূন্য হয়, শুধু ভগ্নাংশ হয় না। তো আমরা লিখতে পারি z is equal to হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 অর্থাৎ এই সংখ্যাগুলোর ধনাত্মক ঋণাত্মক সব মানই পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত, কেবল ভগ্নাংশ বাদ দিয়ে। তো এরকম অসংখ্য পূর্ণ সংখ্যা আছে। এর মধ্যে থেকে আমরা শুরু থেকে স্টার্ট করে এই শর্তগুলো মেলানোর চেষ্টা করি। এক্স স্কোয়ার 5 থেকে বড় হতে হবে আর এক্স কিউব 36 থেকে ছোট বা সমান হতে হবে। প্রথম এক্স এর মান যদি আমরা শূন্য ধরি, সেই ক্ষেত্রে এক্স স্কোয়ারের মান শূন্য হয়, তো সেটা 5 থেকে বড় হলো না, তো এটা গ্রহণযোগ্য মান না। এক্স এর মান যদি প্লাস মাইনাস 1 হয়, সেটার বর্গ করলে 1 হয়, এটাও 5 থেকে বড় হচ্ছে না, তাহলে এই মানটাও গ্রহণযোগ্য নয়। তারপর যদি 2 ধরি তাহলে সেটাও গ্রহণযোগ্য হয় না, কিন্তু 3 যদি নেওয়া হয় তখন এক্স স্কোয়ার করলে 9 হয়, যেটা 5 থেকে বড়। প্রথম শর্তটা মিলেছে, তাই এবার আমাদের দ্বিতীয় শর্তটাও চেক করে দেখতে হবে। তো দ্বিতীয় শর্ত এক্স কিউব করলে ধনাত্মক 3 এর বর্গ করলে প্লাস 27 হবে, আর মাইনাস 3 এর বর্গ ঘন করলে মাইনাস 27 হবে, অর্থাৎ প্লাস মাইনাস 27। তো সেটা প্লাস হোক বা মাইনাস হোক, যেটাই হোক 36 থেকে সেটা ছোটই হয়। তো তাহলে এটা একটা গ্রহণযোগ্য মান, প্লাস মাইনাস 3। এক্স এর মান যদি প্লাস মাইনাস 4 হয়, সেই ক্ষেত্রে প্রথম শর্তটা গ্রহণযোগ্য হয়, কিন্তু দ্বিতীয় শর্ত এক্স কিউব করলে প্লাস মাইনাস 64 হয়। এখানে মাইনাস 64 36 থেকে ছোট, কিন্তু প্লাস 64 তো 36 থেকে ছোট হয় না, তো তার মানে এটা গ্রহণযোগ্য মান নয়। তো এখানে গ্রহণযোগ্য মান শুধু আমরা পেলাম এই যে এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 3, সেই ক্ষেত্রে আমাদের দুইটা শর্ত মিলে গিয়েছিল। তো এক্স এর গ্রহণযোগ্য মান হচ্ছে প্লাস মাইনাস 3, অর্থাৎ মাইনাস 3 আর প্লাস 3। তো তাহলে নির্ণয় সেট মাইনাস 3 আর 3। এরপর ঘ নম্বর প্রশ্নটা হলো আছে যে এক্স বিলংস টু এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বার সাচ অ্যাজ এক্স কিউব গ্রেটার দেন 25 এবং এক্স টু দ্য পাওয়ার 4 লেস দেন 264। তো প্রশ্নটা আমরা এই যে লিখে নিয়েছি। এখন ন্যাচারাল নাম্বার বলেছে, তো ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 ধনাত্মক পূর্ণ সংখ্যা। এরকম এইভাবে যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সবই ন্যাচারাল নাম্বার। এইগুলো এখন সিরিয়ালি আমরা একটা একটা করে শর্তগুলোর সাথে মিলিয়ে দেখব। এক্স এর মান যদি 1 হয়, তো সেই ক্ষেত্রে এক্স এর ঘন করলে 1ই হয়, সেটা 25 থেকে বড় হলো না, অর্থাৎ প্রথম শর্তটা এখানে মিলছে না, তো এটা গ্রহণযোগ্য নয়। যদি এক্স এর মান 2 হয়, তো সেই ক্ষেত্রে এক্স কিউব 8 হয়, এটাও 25 থেকে বড় হলো না, এটাও গ্রহণযোগ্য হচ্ছে না। এক্স এর মান 3 হলে আমরা প্রথম গ্রহণযোগ্য মানটা পাই। এক্স এর মান 3 হলে এক্স কিউব 27 হয়, যেটা 25 থেকে বড়। প্রথম শর্ত মিললে আমাদের এবার দ্বিতীয় শর্ত যেটা আছে এক্স টু দ্য পাওয়ার 4, সেটাও মিলিয়ে দেখতে হবে। এক্স টু দ্য পাওয়ার 4 হচ্ছে 81 হয়, সেটা 264 এর থেকে ছোট, তাহলে এটা একটা গ্রহণযোগ্য মান। এরপর এক্স টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু যদি 4 হয়, তো সেই ক্ষেত্রে এক্স কিউবের মান 64, প্রথম শর্ত মিলে 25 থেকে বড় সেটা, আর এক্স টু দ্য পাওয়ার 4 256, সেটা 264 থেকে ছোট হয়, তাহলে এক্স এর মান 4, এটাও একটা গ্রহণযোগ্য মান পাচ্ছি। তো এরপর এক্স এর মান যদি 5 হয়, তো সেই ক্ষেত্রে প্রথম শর্তটা মিলে, কিন্তু দ্বিতীয় শর্তের বেলাতে অনেক বড় একটা সংখ্যা চলে আসে, যেটা 264 অপেক্ষা ছোট হয় না, তো তাহলে এটা আর গ্রহণযোগ্য হচ্ছে না। এখন পরবর্তী যে সংখ্যাগুলো আছে সেগুলো আরও বড় হবে, তো তার মানে এক্স টু দ্য পাওয়ার 4 এর মান আরও বড় হতেই থাকবে, তো 264 এর থেকে ছোট হওয়ার আর কোনো চান্স নেই, তো তার মানে আর কোনো গ্রহণযোগ্য মান নেই। তো এখানে গ্রহণযোগ্য মান পেয়েছি আমরা 3 আর 4, অর্থাৎ নির্ণয় সেট হলো আমাদের 3 4 বিশিষ্ট সেট। অনুশীলনীর 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এটা 1 নম্বর প্রশ্নের উল্টো। 1 নম্বর প্রশ্নে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছিল, আর এখানে তালিকা পদ্ধতিতে প্রশ্নগুলো দেয়া আছে, আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে, অর্থাৎ শর্ত আরোপ করে এই সেটগুলোকে প্রকাশ করতে হবে। এখন একই উপাদানের জন্য শর্ত বিভিন্নভাবে প্রয়োগ করা যেতে পারে। আমি এখানে আমার মতো করে লিখেছি। যেমন ধরো যে প্রথম প্রশ্নটা বলা হয়েছে 3 5 7 9 11। ভালো করে খেয়াল করো যে 3 5 7 9 11 এগুলো সবগুলোই মানে ক্রমিক বিজোড় সংখ্যা। এগুলো বিজোড় সংখ্যা অবশ্য 1 থেকে শুরু হয়, কিন্তু এখানে 1 দেয়া নাই, অর্থাৎ 1 এর থেকে বড় বিজোড় সংখ্যা 11 পর্যন্ত দেয়া আছে। 13 বা 12 থেকে ছোট বলতে পারি, অথবা অনূর্ধ্ব 11 বলতে পারি, অর্থাৎ 11 এর বড় নয়। তো একটু আমরা কথায় লিখে নিয়েছি এই কথাগুলো, যে প্রদত্ত সেটের উপাদানগুলো বিজোড় সংখ্যা যারা
এক অপেক্ষা বড়, অথবা ইচ্ছা করলে দুই অপেক্ষাও বড় বলতে পারি। এক অপেক্ষা বড় এবং অনূর্ধ্ব 11, অর্থাৎ 11 এর ঊর্ধ্বে নয়, 11 এর বড় নয়। তো নির্ণয় সেট আমরা সেট গঠন পদ্ধতিতে এইভাবে লিখতে পারি যে এক্স সাচ এজ এক্স বিজোড় সংখ্যা এবং এক্স হচ্ছে 1 থেকে বড় আর লেস দেন অর ইকুয়াল টু 11। তো এইভাবে শর্তটা বিভিন্নভাবে লেখা যেতে পারে। তো সেটা কোনো মানে মুখ্য বিষয় না, আমাদের খেয়াল রাখতে হবে যে ওই শর্তটা বিশ্লেষণ করলে যেন শুধু এই উপাদানগুলোই পাওয়া যায়, এই বিষয়টা শুধু আমাদের খেয়াল রাখতে হবে। খ নম্বর প্রশ্নটাতে এখানে 1 2 3 4 6 9 12 18 36 অনেকগুলো উপাদান দেওয়া আছে। যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখা যাবে যে এগুলো সবগুলোই হচ্ছে 36 এর সবগুলো গুণনীয়ক এগুলো। তো খুব সহজে এখানে শর্ত আরোপ করতে পারি, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার এবং 36 এর গুণনীয়ক। প্রদত্ত সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা এবং 36 এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সেট x belongs to n ন্যাচারাল নাম্বার such as x 36 এর গুণনীয়ক। খুবই সহজ এটা। 2 এর গ নম্বর প্রশ্নটাতেও অনেকগুলো উপাদান দেয়া আছে 4 8 12 16 20 24 28 32 36 40। তো এখানে এই সংখ্যাগুলো সবগুলোই হচ্ছে 4 দিয়ে বিভাজ্য সংখ্যা, অর্থাৎ 4 এর গুণিতক। তো 4 এর গুণিতক তো অসংখ্য থাকে, অসংখ্য আছে, 40 এর পর এখানে 44 48 52 এরকম যত খুশি গুণিতক আমরা বের করতে পারি, গুণিতকের কোনো সীমা পরিসীমা হয় না। তো এখানে এই কারণে একটা উপরের দিকে লিমিট দিতে হবে। গুণিতক এখানে 4 এর গুণিতক 4 থেকে শুরু, তাহলে নিচের দিকে আর কোনো মানে লিমিট এর প্রয়োজন নাই। কিন্তু 40 এর পরে যেহেতু 4 এর গুণিতক আরও আছে, তো সেই কারণে এই দিকে একটা লিমিট দিয়ে দিতে হবে। তো আমরা এখানে লিখেছি যে প্রদত্ত সেটের উপাদানগুলো 4 এর গুণিতক এবং অনূর্ধ্ব 40, এটাই হচ্ছে লিমিট, যে 40 এর বড় না, 40 পর্যন্ত। তো নির্ণেয় সেট এক্স সাচ এজ এক্স হলো 4 এর গুণিতক এবং এক্স লেস দেন অর ইকুয়াল টু 40। তো তাহলে এইভাবে করে লিখলে যে 40 থেকে ছোট বা সমান 4 এর যে সমস্ত গুণিতক আছে সেগুলোই হচ্ছে এই সেটের উপাদান। তো সেটাকে যদি বিশ্লেষণ করি এই উপাদানগুলোই পাওয়া যাবে। ঘ নম্বর প্রশ্নটাতে +-4 +-5 আর +-6 এই উপাদানগুলো দেয়া আছে। এখন এটা অন্য অঙ্কগুলো থেকে একটু কঠিন বলে মনে হচ্ছে। এখানে প্রদত্ত সেটের উপাদানগুলো এখানে যেহেতু প্লাসও আছে মাইনাসও আছে, তার মানে এগুলো পূর্ণ সংখ্যা, এখানে ভগ্নাংশ নাই। তো এগুলোকে পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার, যেগুলোকে জেড দিয়ে প্রকাশ করা হয় সেটা বলতে পারি। এখন এখানে কি শর্ত আরোপ করা যায় এটা একটু চিন্তার বিষয়। এগুলো হচ্ছে যে স্কোয়ার কিউব বা টু দ্য পাওয়ার 4 দিয়ে যে শর্তগুলো আরোপ করা হয়েছিল 1 নম্বর প্রশ্নে আমরা দেখেছিলাম, তো সেই ধরনের শর্ত এখানে আরোপ করতে হবে। একটু হিসাব করে দেখি এরকম করে যে +-4 যদি স্কোয়ার করা হয় তাহলে 16 হয়, আর +-4 এ যদি কিউব করি তাহলে +-64 হয়। একইভাবে +-5 +-6 এগুলোর বর্গ এবং ঘন করে দেখা যাচ্ছে যে এখানে সর্বনিম্ন স্কোয়ার যেটা, সেটা সর্বনিম্ন সংখ্যাটা পেয়েছি হলো 16, আর এখানে সর্বোচ্চ সংখ্যাটা হলো 216। এখন এটা যদি আমরা একটা লিমিট দিয়ে আবদ্ধ করে দেই তাহলেই শর্তটা তৈরি হয়ে যায়। এখানে 16, তার মানে আমরা বলতে পারি যে 15 থেকে বড়, অথবা 16 এর সমান বা 16 থেকে বড় বলতে পারি। আবার এদিকে যেহেতু সর্বোচ্চ সংখ্যাটা 216 ঘন এর মান, তো সেটা এক্স কিউবের মান 216 এর সমান বা 216 থেকে ছোট বলতে পারি। তাহলে শর্তটা এইভাবে লিখতে পারি যে নির্ণেয় সেট এক্স বিলংস টু জেড, অর্থাৎ ইন্টিজার সাচ এজ এক্স স্কোয়ার গ্রেটার দেন 15, অথবা 16 লিখলে এখানে ইকুয়াল সাইনও দিতে হবে, এবং এক্স কিউবের মান হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 216। তো এটাই হচ্ছে 2 এর ঘ নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বর প্রশ্নে এ বি সি 3টা সেট দেয়া আছে, বলা হয়েছে যে নিচের সেটগুলো নির্ণয় করো। তো এখানে 5টা প্রশ্ন দেয়া আছে ক থেকে ম পর্যন্ত, প্রায় একই ধরনের প্রশ্ন। তো এখান থেকে আমি 3টা অঙ্ক করে দেখিয়েছি যেগুলো একটু ভিন্ন বলে মনে হয়েছে। তো এই 3টা যদি তুমি একটু ভালো করে দেখো, ভালো করে বুঝে দেখো, তাহলেই সবগুলোই পারা যাবে। তো প্রথম প্রশ্নটা বলা হয়েছে যে বি বাদ সি, এই যে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে বি বাদ সি, বাদ বা ডিলিট পড়তে পারি, এটাকে মাইনাস সাইন দিয়েও লেখা হয়, একই জিনিস। তো এইটার সমাধান করতে গেলে বি আর সি এই দুইটা সেটের প্রয়োজন আমাদের। এই দুইটা সেট উপরে লিখে নিয়েছি। বি সেটের উপাদান হচ্ছে 1 2 আর এ, আর সি সেটের উপাদান 2 এ বি। এখানে মাইনাস সাইন দিতে পারো, অথবা যে এরকম যে বাদ সাইন অবলিগের মতো সেই সাইনটাও দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। এখন এই সাইনটা বা এই মাইনাস সাইন থাকলে এটার
সেটের বিয়োগ, সেই বিয়োগটা করে কিভাবে, যে এই দুইটা সেটের মধ্যে যেগুলো কমন উপাদান আছে সেই উপাদানগুলো এখান থেকে বাদ দিতে হবে। প্রথম সেট থেকে কমন উপাদানগুলো বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে এদের বিয়োগফল। দ্বিতীয় সেটে কি অবশিষ্ট থাকলো না থাকলো তাতে আমাদের কিছু যায় আসে না। তো এখানে দেখো 2 আর a হচ্ছে কমন উপাদান, তো 2 আর a প্রথম সেট থেকে যদি আমরা বাদ দিই তাহলে 1 থাকে অবশিষ্ট, তাহলে এর আনসার হয় 1। এখানে আবার 2 আর a বাদ দিলে কিন্তু এখানে b থাকে, তো এখানে কি থাকলো না থাকলো সেটাতে কিছু যায় আসে না। প্রথম সেটে যেটা এক্সট্রা থাকবে সেটাই হলো এদের বিয়োগফল। তো এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। শেষের দুটো প্রশ্ন এখানে ঘ আর উ, সে দুটো আমি করে দেখিয়েছি। ঘ উ এগুলো পারলে তোমাদের খ আর গ সেগুলো পারার কথা। তো ঘ নম্বর প্রশ্নটা এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এরকম একটা প্রশ্ন দেওয়া আছে। তো সেই প্রশ্নের সমাধান করতে গেলে এ বি সি তিনটা সেটই প্রয়োজন। আমরা সেটগুলো উপরে লিখে নিয়েছি, এখানে দেওয়া আছে বা গিভেন টিভেন এগুলো কিছু একটা লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, সেটগুলো তুলে নিয়েছি। এখন এই যে প্রশ্ন হচ্ছে এটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ থাকলে সব উপাদানগুলোই গ্রহণ করতে হয়। সংযোগ নাম শুনেই বোঝা যাচ্ছে সংযোগ, যোগের একটা ব্যাপার স্যাপার। আর ইন্টারসেকশন বা ছেদ থাকলে হচ্ছে শুধু কমন উপাদানগুলো নিতে হয় বা সাধারণ উপাদানগুলো নিতে হয়। তো এটা হলো আমাদের সম্পূর্ণ প্রশ্ন। সেটের ক্ষেত্রে এই যে এই ধরনের বড় বড় প্রশ্নের যে মানে খণ্ড অংশগুলো আছে সেগুলোর মান আলাদাভাবে বের করে তারপরে সম্পূর্ণ প্রশ্নটার মান বের করতে হয়। তো আমরা প্রথমে এই যে বি ইন্টারসেকশন সি ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটার মান বের করি। বি হলো 1 2 a ইন্টারসেকশন সি হচ্ছে 2 a b, মানগুলো বসানো হলো। এখন ইন্টারসেকশন থাকলে কমন নিতে হয়। এখানে এই দুইটা সেটের মধ্যে 2 আর a এগুলো হচ্ছে কমন উপাদান। তো তাহলে এদের ইন্টারসেকশন করে আমরা পেলাম হচ্ছে 2a। এখন আমাদের যে সম্পূর্ণ প্রশ্নটা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ হচ্ছে 2 3 4 আর বি ইন্টারসেকশন সি এর মান আমরা বের করেছি 2a। ইউনিয়ন করলে সবগুলো উপাদানই গ্রহণ করতে হবে, তবে একটা উপাদান একবারই। এখানে 2 আবার এখানে 2 আছে বলে যে দুইবার 2 লিখবো তা কিন্তু না, 2 একটাই নিতে হবে। 3 4 আর এখানে a, সব উপাদান দুই সেট মিলে যতগুলো উপাদান আছে সবই নিতে হবে কিন্তু একবার করে। তো এটাই হচ্ছে ঘ নম্বর প্রশ্নের সমাধান। ও নম্বর প্রশ্নটাতে আছে যে এ ইন্টারসেকশন আর ব্র্যাকেটের মধ্যে আছে বি ইউনিয়ন সি। তো প্রশ্নটা এই যে লিখে নিয়েছি, এখানের মানগুলো প্রথমে লিখে নিইনি। পরীক্ষার সময় যখন এই টাইপের কোনো প্রশ্ন যদি থাকে তো মান যে এই সেটের যে উপাদানগুলো বা মানগুলো থাকবে সেগুলো শুরুতে লিখে নিবা। তো এখানে ব্র্যাকেটের যে অংশ বি ইউনিয়ন সি সেটার মান প্রথমে বের করি। বি ইউনিয়ন সি, বি সেটের উপাদান সি সেটের উপাদান, মাঝখানে হচ্ছে ইউনিয়ন তার মানে সংযোগ, সবগুলো উপাদান নিয়ে আমরা পাই 1 2 a b। এটা বি ইউনিয়ন সি। এখন সম্পূর্ণ যে প্রশ্নটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ মানে হচ্ছে 2 3 4 আর বি ইউনিয়ন সি এর মান আমরা বের করেছি 1 2 a b। তো এখানে আমার একটু কাটাকাটি হয়ে গেছে, আমি এটা এই যে নিচে লিখেছি। এখন এটার ইন্টারসেকশন করতে হবে মানে কমন। তো 2 3 4 আর এই 1 2 a b এর মধ্যে দেখো যে শুধু এই 2টা কমন আছে, তাহলে এই 2 নম্বর প্রশ্নের উত্তর পাচ্ছি হলো 2। এরপর সমস্যা নাম্বার 4। এখানে ইউ সার্বিক সেট দেয়া আছে 1 2 3 4 5 6 7। এ সেটের উপাদান দেয়া আছে হচ্ছে 1 3 5, বি সেট 2 4 6 আর সি সেটের উপাদান দেয়া আছে 3 4 5 6 7। বলা হয়েছে যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। এখানে বাম পক্ষ ডান পক্ষ বিশিষ্ট এক একটা সমীকরণ দেয়া আছে, এটার সত্যতা যাচাই করতে হবে, অর্থাৎ বাম পাশের অংশ আর ডান পাশের অংশ সমান হয় কিনা আমাদের টেস্ট করে চেক করে দেখতে হবে। তো এখানে 4টা প্রশ্ন আছে। 4টা প্রশ্নের মধ্যে প্রথম 2টা প্রশ্ন প্রায় একই রকম, আবার শেষের 2টা প্রশ্ন একই রকম। তো এই প্রথম 2টা থেকে একটা আর হচ্ছে শেষের 2টা থেকে একটা অঙ্ক আমি এখানে সমাধান দেখাচ্ছি। তো আমি এখানে প্রথমে যে মানগুলো দেয়া আছে সেটগুলো দেয়া আছে সেই সেটের উপাদানগুলো এখানে লিখে নেওয়া হয়েছে। এরপর খ নম্বর প্রশ্নটা দেখো, এর প্রশ্নটা হচ্ছে যে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইজ ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এটা সঠিক কিনা সত্য কিনা যাচাই করতে হবে। তো এখানে যে বলেছি যে সেটের ক্ষেত্রে যে মানে এক একটা খণ্ডিত অংশ সেগুলোর মান আলাদাভাবে বের করে তারপরে সম্পূর্ণ অংশটার মান বের করতে হবে। বাম পাশের যে সম্পূর্ণ অংশটা আছে সেটার সম্পূর্ণ মান বের করতে গেলে তার আগে আমাদের ব্র্যাকেটের ভেতরে যে বি ইন্টারসেকশন সি সেই অংশটুকুর মান আগে বের করে নিতে হবে। বি সেট এটা ইন্টারসেকশন সি সেট। ইন্টারসেকশন মানে হচ্ছে যে কমন নিতে হবে বি আর সি, এদের মধ্যে 4 আর 6 শুধু কমন আছে, এই 4 6 এখানেও আছে।
এখানেও 4 আর 6 আছে। তো 4 আর 6 হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান। এরপর এই যে এই ডান পাশের অংশ দুটার এখানকার যে খণ্ডিত অংশ আছে বি প্রাইম সি প্রাইম, সেগুলোর মান বের করলাম। বি প্রাইম মানে হচ্ছে প্রাইম বা পূরক সেট, এখানে সি দিয়েও সেটা লেখা হয়, ছোট করে একটা সি লেখা হয়, কমপ্লিমেন্টস অফ সেট। দুটার অর্থ একই, বি প্রাইম হোক অথবা বি কমপ্লিমেন্ট, এর মানে হচ্ছে সার্বিক সেট থেকে যার উপরে ওই চিহ্নটা থাকে প্রাইম বা কমপ্লিমেন্ট, তো সার্বিক সেট থেকে সেটা মাইনাস করতে হয়। তো এটা বি প্রাইম, তার মানে হচ্ছে সার্বিক সেট থেকে বি মাইনাস সার্বিক সেটের মান দেওয়া আছে এখানে 1 2 3 4 5 6 7, সেখান থেকে বি এর উপাদানগুলো বাদ। তো এই বাদ বা বিয়োগ করার সিস্টেমের কথা একটু আগে বলেছি, যে দুই সেটের মধ্যে যেগুলো কমন উপাদান আছে, যে এখানে যেমন ধরো যে 2 4 6, এখানে 2 4 6, কমন উপাদানগুলো বাদ দিয়ে প্রথম সেটে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো হচ্ছে এর আনসার। তো প্রথম সেটে 1 3 5 7 অবশিষ্ট থাকে। একইভাবে সি প্রাইমের মান বের করলাম। সি প্রাইম হচ্ছে সার্বিক সেট থেকে সি মাইনাস সার্বিক সেটের মান, তারপরে মাইনাস সি সেটের মান। সি সেটে হচ্ছে 3 4 5 6 7, 3 থেকে এই যে 7 পর্যন্ত এগুলো সি সেটের সাথে কমন আছে, তো এইগুলো বাদ দিলে 1 আর 2 থাকলো। এখন বাম পাশের অংশটা, বাম পাশের অংশ হচ্ছে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম, অর্থাৎ এটা সম্পূর্ণটার উপরে প্রাইম, অর্থাৎ সার্বিক সেট থেকে এটা সম্পূর্ণটা মাইনাস। সার্বিক সেট হচ্ছে 1 থেকে 7, আর বি ইন্টারসেকশন সি এর মান আমরা বের করেছি 4 6। মাইনাস করলে 4 6 কাটা যাবে, কাটা গিয়ে 1 2 3 5 7 হচ্ছে এই বিয়োগফলটা। তারপরে ডান পক্ষ বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, বি প্রাইমের মান আর সি প্রাইমের মান আমরা আগে বের করে রেখেছি, সে মানগুলো বসালাম। এরপর যদি এটা ইউনিয়ন করি, সবগুলো উপাদান মিলে 1 2 3 5 7 হয়। তো এটা দেখা যাচ্ছে যে এই যে বাম পাশের যে অংশটা আমরা হিসাব করলাম তার সাথে এই উপাদানগুলো হুবহু মিলে গেল। তো তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে, অর্থাৎ যে সমীকরণটা দেয়া ছিল সেটা সত্য। আমরা শেষে লিখে দিতে পারি যে সমীকরণটি সত্য, অথবা এখানে আমি লিখেছি যে সত্যতা যাচাই করা হলো। শেষে দুটি প্রশ্ন একই রকম, সেখান থেকে ঘ নম্বর প্রশ্নটা দেখিয়েছি। ঘ নম্বর প্রশ্নের এই প্রশ্নটা হচ্ছে এরকম, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এখানকার খণ্ডিত অংশ, এই যে ব্র্যাকেটের অংশ তিনটা, এই তিনটা অংশের মান প্রথমে বের করে নেওয়া হয়েছে। এখানে এবিসি এর মানগুলো প্রথমে তুলে নেওয়া দরকার ছিল, তো একবার যেহেতু লিখেছি, এখানে এই প্রশ্নের ক্ষেত্রে আর লিখি নাই। তো পরীক্ষার সময় তো আর এরকম একাধিক প্রশ্ন একসাথে থাকবে না, একটাই থাকবে। তো সেই ক্ষেত্রে এবিসি বা সেটগুলোর মান বা উপাদান সেগুলো উপরে একটু লিখে নিলে ভালো হয়। তো প্রথমে এ ইন্টারসেকশন বি এর মান আমরা বের করি। এ হচ্ছে 1 3 5 আর বি হলো 2 4 6। তো দেখা যাচ্ছে এদের মধ্যে কমন কোনো উপাদান নাই, তো তার মানে এদের ইন্টারসেকশন করলে আমরা পাবো ফাঁকা সেট। ফাঁকা সেট এইভাবে করে লিখতে পারি, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। তারপরে এ ইউনিয়ন সি, এ সেট আর সি সেটের মধ্যে ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ, সবগুলো উপাদান নিতে হবে একবার করে, নিলে পাবো 1 3 4 5 6 7। তারপরে বি ইউনিয়ন সি, বি সেট আর সি সেট ইউনিয়ন বা সংযোগ করে পাই 2 3 4 5 6 7। এরপরে বাম পাশে আসি, বাম পাশে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন বি আমরা বের করেছি ফাঁকা সেট, কোনো উপাদান নাই, তার সাথে ইউনিয়ন বা সংযোগ সি সেটের উপাদান, এখানে কিছু নাই। আর তার সাথে যদি এই সি সেট ইউনিয়ন করি, তাহলে এই সি সেটে যে সমস্ত উপাদান আছে সেগুলোই এর সংযোগ সেটের মান হবে, অর্থাৎ 3 4 5 6 7। তারপর ডান পক্ষ এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এগুলোর মান আমরা বের করেছি, সেই মানগুলো এখানে বসানো হয়েছে। তারপর ইন্টারসেকশন মানে কমন, তো এখানে দেখা যাচ্ছে যে 3 কমন আছে, তারপরে যে 4 5 4 5 6 7 এগুলো কমন আছে, শুধু এই যে এখানকার 1 আর এখানকার 2 বাদ দিয়ে বাকি সবই কমন। তো তাহলে এই যে বাম পাশের অংশ আর ডান পাশের অংশ সমান হচ্ছে, তো আমরা এটার ক্ষেত্রেও লিখতে পারি যে সত্যতা যাচাই করা হলো, অথবা প্রদত্ত সমীকরণটি সঠিক। 5 নম্বর প্রশ্নটাতে কিউ আর আর দুইটা সেট দেয়া আছে, বলা হয়েছে যে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করো। পাওয়ার সেট নির্ণয় করতে বলেছে, বা শক্তি সেট। শক্তি সেট হচ্ছে এমন একটা সেট, প্রদত্ত সেটের সকল উপসেট নিয়ে গঠিত বৃহত্তর সেটটা হচ্ছে ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। কিউ সেটের উপাদান প্রশ্নে দেয়া আছে এক্স ওয়াই। এখন এই উপাদানগুলো নিয়ে আমরা কতগুলো উপসেট তৈরি করতে পারি? একটা করে উপাদান নিলে শুধু এক্স একটা সেট হতে পারে, শুধু ওয়াই। দুইটা করে নিলে এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই নিজেই এই পাওয়ার সেটের একটা উপসেট হবে।
আর ফাঁকা সেট প্রত্যেকটা সেটের মধ্যেই থাকে, তো ফাঁকা সেটও একটা উপসেট। তো তার মানে পাওয়ার অফ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে এই উপাদানগুলোকে যদি আমরা একটা বৃহত্তর সেট আকারে লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি, তাহলে যে সেটটা পাবো সেটা হচ্ছে কিউ সেটের পাওয়ার সেট। একইভাবে আর সেট প্রশ্নে দেওয়া আছে এম এন এল, এটার পাওয়ার সেট হবে এই সেটগুলো থেকে, মানে এই উপাদানগুলো নিয়ে গঠিত সব উপসেটের সেট। একটা করে উপাদান নিয়ে এম এন এল, দুইটা করে উপাদান নিয়ে এম এন এম এল এন এল, তারপরে তিনটা উপাদান নিলে এই এম এন এল নিজের একটা উপসেট হবে, আর হচ্ছে ফাঁকা সেট। তো এখানকার উপাদান সংখ্যা সমান আছে কিনা সেটা বোঝার তো খুব সহজ একটা উপায় আছে। উপায়টা হচ্ছে 2 টু দ্য পাওয়ার n সূত্র। n হলো যে প্রদত্ত সেট সেই সেটের উপাদান সংখ্যা, আর 2 টু দ্য পাওয়ার n হবে তাহলে তার উপসেট সংখ্যা। যেমন এখানে আর সেটের উপাদান হচ্ছে 1 2 3 তিনটা, তো 2 এর উপর আমরা যদি 3 পাওয়ার দিই, n এর মান এখানে 3, 2 এর উপর 3 পাওয়ার দিলে হয় 8। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা উপাদান। তো 2 কিউব অর্থাৎ 8টা উপাদান হওয়ার কথা, তো এখানে 8টা উপাদানই আছে, তাহলে ঠিকই আছে। 6 নম্বর প্রশ্নে আছে a ইজ ইকুয়াল টু এ বি, বি ইজ ইকুয়াল টু এ বি সি এবং সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি, তিনটা সেটের কথা বলা হয়েছে। আর দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো প্রথমে এ আর বি দুইটা সেট দেয়া আছে যাদের উপাদান এখানে দেয়া আছে, আর সি সেটটা এখানে এ আর বি সেটের মাধ্যমে দেয়া আছে, বলা হয়েছে যে এ ইউনিয়ন বি। তো আমরা প্রথমে সি সেটটা নির্ণয় করি। এ আর বি যদি ইউনিয়ন করি এই এ বি সি হয়, তার মানে সি সেটের উপাদান হচ্ছে এ বি সি। এখন এই সি সেটের পাওয়ার সেটের কথা বলা হয়েছে, আমরা সি সেটের পাওয়ার সেট নির্ণয় করি। এখান থেকে যতগুলো উপসেট তৈরি করা যায়, একটা করে উপাদান নিলে শুধু এ বি সি এগুলো এক একটা উপসেট, আবার দুইটা করে উপাদান নিয়ে এ বি বি সি এ সি এগুলো হয়, আর এ বি সি নিজের একটা উপসেট, আর হচ্ছে ফাঁকা সেট। তো এখন দেখো এখানে সি সেটের উপাদান সংখ্যা, এটাকে এন দিয়ে যদি আমরা প্রকাশ করি, প্রশ্নে বলা হয়েছে যে এন হচ্ছে সি সেটের উপাদান, তো এন দিয়ে আমরা সি সেটের উপাদান সংখ্যা প্রকাশ করলাম। সি সেটের উপাদান হচ্ছে 1 2 3, তার মানে এন এর মান 3। আর পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7 8, 8টা। 8 এটাকে আমরা 2 কিউব লিখতে পারি, কিউব মানে 3, এন যেহেতু 3 তার মানে এই 3 এর জায়গাতে আমরা n লিখে দিতে পারি 2 টু দ্য পাওয়ার n। তো তাহলে হলো কি, সি সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তো তাহলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n হয়। তো সেই কথাই, সেটাই আমাদের দেখাতে বলা হয়েছে। আমরা শেষে লিখলাম যে সি সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দ্য পাওয়ার n। তো সেটা দেখানো হলো। 7 নম্বর প্রশ্নে 3টা অঙ্ক আছে, ক খ গ, 3টা অঙ্ক একই রকম। তো এখান থেকে আমি দুটি দেখিয়েছি, খ আর গ নম্বরটা। খ নম্বর প্রশ্নে এখানে যে সমীকরণ দেওয়া আছে, সমীকরণের বাম পাশে ডান পাশে একটা একটা করে, এখানে আমি প্রশ্নটা খেয়াল করো খাতায়, এটা সমান সমান এটা একটা সমীকরণ, সমীকরণের বাম পাশে অংশ এটা একটা ক্রোমোজোর, আবার ডান পাশে অংশটা একটা ক্রোমোজোর। তো যখন দুইটা ক্রোমোজোর সমান হয় সমীকরণ গঠন করে, তখন এই ক্রোমোজোরের যে প্রথম অংশ এই ক্রোমোজোরের প্রথম অংশের সমান হয়, এখানকার দ্বিতীয় উপাদান এখানকার দ্বিতীয় উপাদানের সমান হয়। তো এটা হচ্ছে ক্রোমোজোরের শর্ত। তো আমরা লিখতে পারি যে ক্রোমোজোরের শর্ত অনুসারে এখানকার যে প্রথম উপাদান ax - cy, সেটা এখানকার প্রথম উপাদান 0 এর সমান। তো একটা সমীকরণ হলো, 1 নম্বর দিলাম। আর এখানকার দ্বিতীয় উপাদান a² - c², সেটা এখানকার ay - cx এর সমান। একটু সাজিয়ে লিখেছি, এই xy যুক্ত পদগুলো বাম পাশে আর a² - c² ডান পাশে লিখলাম। এটা হলো 2 নম্বর সমীকরণ। তো এই সমীকরণ দুইটা সমাধান করলেই আমরা এখান থেকে x আর y এর মান বের করতে পারবো। তো সমাধান এটা যে কোনো প্রক্রিয়া করতে পারো, যতগুলো প্রক্রিয়া জানি আমরা, প্রতিস্থাপন বা অপনয়ন, আর গুণন বা আরও কোনো পদ্ধতিতে যদি বের করতে চাও, যে কোনো পদ্ধতিতে বের করতে পারো। তো যেটা সহজ সাধ্য, সহজে যেটা করা যায় সেটা করাই ভালো। তো এটা অপনয়ন আমার কাছে সহজ মনে হচ্ছে, তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করলাম। অপনয়ন পদ্ধতিতে হচ্ছে যে কোনো একটা অংশ x এর ঘর অথবা y এর পদ, যে কোনো একটা পদ সমান করে নিয়ে তারপরে যোগ বা বিয়োগ করে সেই পদটা কেটে তারপর অন্য চলকের মানটা পাওয়া যায়। তো এখানে cy আছে, এখানে হচ্ছে ay। আমরা যদি 1 নম্বর সমীকরণকে a দিয়ে গুণ করি, এটা acy হবে, আর এটাকে c দিয়ে গুণ করলে এটা acy হবে।
এটা পজিটিভ টার্ম আর এটা হচ্ছে নেগেটিভ টার্ম, প্লাস করলেই এটা কাটা যাবে তখন। তো সেই কাজটাই করলাম যে 1 নম্বর সমীকরণকে এ দিয়ে আর 2 নম্বর সমীকরণকে সি দিয়ে গুণ করে সমীকরণ দুইটা যোগ। 1 নম্বর সমীকরণকে যখন আমরা এ দিয়ে গুণ করব তখন এই সমীকরণের প্রত্যেকটা পদকেই গুণ করতে হবে, a স্কোয়ার এক্স এ সি ওয়াই আর ডান পাশে শূন্যের সাথে গুণ হয়ে শূন্যই। 2 নম্বর সমীকরণ সেটাকে সি দিয়ে গুণ করা হচ্ছে, এখানে এ সি ওয়াই, এখানে হবে এ সি এক্স আর এখানে এ গুণ করে সি গুণ করে হচ্ছে সি ইন্টু, আচ্ছা এটা সি স্কোয়ার এক্স হবে, সি গুণ করলে এখানে এটা এ সি ওয়াই, এটা সি স্কোয়ার এক্স আর এখানে সিটা গুণ অবস্থায় এখানে রেখে দিলাম। এবার এই সমীকরণ দুটো যদি যোগ করা হয়, এখানে যে এটা আর এটা সদিশ পদ, মাইনাস প্লাস কাটা যায়, এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স থাকে ইজ ইকুয়াল টু শূন্যের সাথে এটা যোগ করলে এটাই। এখান থেকে আমরা যদি এক্স কমন নেই তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাবো, ডান পাশেও এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, উভয় পক্ষকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স এর মান পেয়ে যাই সি। এখন এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা ওয়াই এর মানও পেয়ে যাব। এখানে আমি 1 নম্বর সমীকরণে বসিয়েছি, এখানে 1 নম্বর সমীকরণে এ এক্স ছিল, এক্স এর মান সি বসানো হলে এ সি ইজ ইকুয়াল টু এ সি মাইনাস সি ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো এই সি ওয়াইটাকে যদি ডান পাশে নিয়ে যাই প্লাস হয়ে যায়, তো সি ওয়াই ইজ ইকুয়াল টু এ সি লেখা যেতে পারে। সি দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলে ওয়াই এর মান পেয়ে যাই ওয়াই ইজ ইকুয়াল টু এ। তো তাহলে এক্স কমা ওয়াই এর মান পাচ্ছি এটা, যেহেতু এক্স কমা ওয়াই এরকম ক্রমজোর আকারের প্রশ্ন আছে, আমাদের উত্তরটা এরকম ক্রমজোর আকারে লিখতে হবে, এক্স এর মান প্রথমে তারপরে ওয়াই এর মান এই একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তো এটাই হচ্ছে 7 খ নম্বর প্রশ্নের আনসার। 7 গ নম্বর প্রশ্নটাও খ নম্বরের মতোই দুইটা ক্রমজোর দিয়ে সমীকরণ গঠন করে দেওয়া আছে, সেখান থেকে এক্স ওয়াই এর মান বের করতে বলা হয়েছে। তো প্রশ্নটা হচ্ছে যে এইরকম, তো ক্রমজোরের শর্ত অনুসারে এখানকার যে প্রথম উপাদান, এখানকার প্রথম উপাদান 1 এর সমান হবে, অর্থাৎ 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এটা একটা সমীকরণ নম্বর দিলাম। আবার এখানকার দ্বিতীয় উপাদান 13, সেটা এখানকার দ্বিতীয় উপাদান 3x প্লাস 2y এর সমান, সাজিয়ে লিখেছি এক্স ওয়াই যুক্ত পদগুলো বাম পাশে, 13টাকে ডান পাশে লিখে এটা 2 নম্বর সমীকরণ দিলাম। তারপর অপনয়ন পদ্ধতিতে সমাধান করা হয়েছে, ইচ্ছা করলে অন্য কোনো পদ্ধতিতেও করতে পারো, যে কোনো পদ্ধতিতে সমাধান করলে আনসার সেমই হবে। তো এখানে 1 নম্বর সমীকরণকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই এখানে 2y আসবে, আর এখানে তো 2y অলরেডি আছে প্লাস 2y, সেক্ষেত্রে যোগ করলেই 2y কাটা যাবে। তো আমরা 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে কোনো কিছু দিয়ে গুণ করার প্রয়োজন নেই, একটা 1 গুণ করতে পারি, না করলেও হয়, 1 গুণ করলে তো কোনো পার্থক্য হয় না, এখানে গুণ করা হয়েছে তো এখানে একটা গুণ করার কথা লিখে দেওয়া হলো। গুণ করে যদি এই সমীকরণ দুটো যোগ করি তাহলে পাবো কি, 1 নম্বর সমীকরণকে গুণ করে প্রত্যেকটা পদকেই গুণ করতে হবে, গুণ করে 12x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2 পাওয়া যায়, তার নিচে এই 2 নম্বর সমীকরণ যা ছিল সেটাই, তারপর যোগ করলে মাইনাস 2y প্লাস 2y কেটে 12 আর 3 15, 15x, ডান দিকে 13 আর 2 15, তো তাহলে x ইজ ইকুয়াল টু 15, ওই পাশে গিয়ে 15 এর সাথে ভাগ হয়ে যাবে, ভাগ হলে 1, x এর মান পেয়ে গেলাম 1। x এর এই মানটা যদি আমরা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাই, আমি এখানে 2 নম্বর সমীকরণে বসালাম, 2 নম্বর সমীকরণে এখানে 3x প্লাস 2y ছিল, 3 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে 1 প্লাস 2y ইজ ইকুয়াল টু 13, 3 অক্ষে 3, 3টা ওই পাশে নিয়ে 13 থেকে বিয়োগ করে দিলে হয় 10, 2y ইজ ইকুয়াল টু 10, তার মানে y ইজ ইকুয়াল টু 2 ওই পাশে নিয়ে 10 এর সাথে ভাগ করে দিই, তাহলে পাবো 5, y এর মান তাহলে পাচ্ছি 5। তো নির্ণেয় মান xy ইজ ইকুয়াল টু, x এর মান হচ্ছে 1 আর y এর মান পেয়েছি 5। তো এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নটার উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বটা এখানেই শেষ করছি। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।